নির্বাচনটা তো আপনার সংবিধানের একটা পার্ট। আমি তো আগের বার ব্যাখ্যা করছি কিন্তু আপনাকে। না হ্যাঁ, নির্বাচন তো সংবিধানের একটা পার্ট, ঠিক কিনা? আচ্ছা ফাইন। তো এখন গণভোট কি সংবিধানের পার্ট না? তাহলে এখন নির্বাচনের ক্ষেত্রে আপনার আপত্তিটা কোথায়? যে নির্বাচনে যখন চলছে ওই সময় আপনার দায়িত্বে ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই, এটি তো একটা প্রশ্ন। এছাড়া তো নির্বাচনে আপত্তি করা আর কিছু নাই। তো এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার না থাকতো তো ওই সময় কে থাকতো? আপনার কাছে কোনো বিকল্প চয়েস ছিল না তো। হাসিনা চলে যাওয়ার পরে এই সরকারকে বসানো হয়েছিল, এবং এই সরকার বসেই বলছে যে আমি একটা সাংবিধানিক সরকার। সে যদি বলতো আমি সংবিধান বহির্ভূত গভর্নমেন্ট, তাহলে আমার কোনো আপত্তি ছিল না। সে তো বলছে আমি একটা সাংবিধানিক সরকার, বলছে তো রে ভাই। তখন বলে যখন ফেলাইছে তখন তারা এটা প্রমাণও তার পেছনে জোগাড় করছে। সেই প্রমাণ জাস্টিফাইড কিনা, সেই প্রমাণ কেমন করে করছে, ওই আলোচনা আমি যাচ্ছি না। তারা হাইকোর্ট থেকে 106 নম্বর সংবিধান 106 অনুযায়ী দেখেন, এই যে 106 বলে না, যে 106-এর ওই আমরা এই যে 106টা পাইলেন কই, ওটাও তো সংবিধানের অংশ। যে তো ওটাও তো সংবিধান থেকে নিছেন। তাহলে আপনি আপনার সুবিধা মতো সংবিধান মানবেন আর সুবিধা মতো মানবেন না, তাহলে তবে হলো না। রাষ্ট্রপতির কাছে শপথ না, হ্যাঁ, হয় মানবেন না, মানবেন না। যে কোনো একটা, যে কোরআনে আছে, বুঝছেন? কোরআনের কথা বলি শুনি। কোরআন আপনি হয় মানবেন, কোরআন মানে তাহলে আপনি হলো ইমানদার, মুমিন। আর যদি না মানেন তাহলে কাফের। কিন্তু আপনি কিছু মানবেন আপনার সুবিধা অনুযায়ী, আর কিছু মানবেন না, তাহলে আপনি মুনাফেক। বা এটা সোজা কথা, মুনাফেক হলো সবচেয়ে খারাপ। মুনাফেক কাফের চেয়েও খারাপ। যে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে গণভোট বাতিল হলে নির্বাচনও বাতিল কেন নয়, এমন প্রশ্ন কিন্তু তারা তুলছেন। প্রশ্ন করতে দেন, প্রশ্ন করতে থাক, একসময় দেখবেন যে তারা যে সংসদে বসছে। যে আগামী বলছে না, আমি একটা উদাহরণ দিয়ে বলি, বলছে না যে বিএনপি বলছে যে আপনাদের আমরা তো আপনার ডেপুটি স্পিকার জামাত থেকে করতে চাই, আপনারা একটা নাম দেন, বলছে না? তারা কি বলছে যে যদি সংবিধান সংস্কার পরিষদ না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আমরা ডেপুটি স্পিকার দিব না, বলছে তো। আপনি লিখে রাখেন সংবিধান সংস্কার পরিষদের মিটিংয়ে বসবে না, কারণ বিএনপি তো শপথই নেয় নাই সংবিধান সংস্কারের মেম্বার হিসেবে। 212 জন তো সংবিধান সংস্কার, 212 জন না 13 জন, রুমিন ফারানাও তো নেয় নাই, একজন স্বতন্ত্র সহ। তো এরা তো সংবিধানের সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেয় নাই, তাহলে এরা বসবে কিভাবে? এরা তো বসবে না। তাহলে প্রথম অধিবেশনের ডেপুটি স্পিকার করতে হবে, নির্বাচন করতে হবে। কীভাবে? জামাতকে ডেপুটি স্পিকার দিবে না? দিবে। আচ্ছা, বলে রাখছি, আপনি লিখে রাখেন, ওরা এটা ওদের কথা বিএনপি মানবে না, তারপরেও তারা ডেপুটি স্পিকারের জন্য একজনকে মনোনয়ন দিবে। যে তারা এটা বলছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না, তখন কথা গড়াবে রাজপথে। মানে রাজপথে নামলে আসলে কি হয় সেটা তো ভাই এগুলি বলার জন্য বলে, বুঝলেন? এগুলি হলো কি বলার জন্য বলে, কথা বলার পরিবেশ থাকবে না। কোনো কথা বলার পরিবেশ থাকবে না, আপনি আগে কেমনে বুঝলেন? আপনি দেখেন কি হয়। আপনাদের বিএনপি তো বলছে যে বিএনপি এই যে জুলাই সনদের যেগুলো আছে, তারা তো বলছে জুলাই সনদের যেগুলি তারা রাজি হয়েছে অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি বলছেন এটা, যে এটা বলেছে যে হবে। অপেক্ষা করেন, তাহলে আগে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন কথা বলা পরিবেশ থাকবে। সময়ের প্রয়োজনে নির্বাচনটা হয়েছে, সময়ের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এগুলো সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু গণভোটটা যে সময়ের প্রয়োজনে, এটা আপনি কীভাবে প্রমাণ করবেন? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, মানলাম। সংবিধানে তো নির্বাচন আছে, তো ওই সময় দেশেগুলো সরকার নাই, তাহলে নির্বাচনটা যখন হবে তখন একটা দেশে সরকার লাগবে না? ওটা সময়ের প্রয়োজন হয়েছে। কিন্তু গণভোট যেটা হয়েছে, এটা যে সময়ের প্রয়োজন আপনি প্রমাণ করেন, তবে আমার এটা প্রমাণ করে বুঝান। কারণ গণভোটের যে ফরম্যাট, গণভোটের নিয়মটা কি? গণভোট কি এভাবে হয় যে আগে আপনি গণভোট করে একটা সিদ্ধান্ত সংসদের উপরে চাপাই দেবেন? এটা হয় না। গণভোটের নিয়ম হলো যে আগে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, সেই সিদ্ধান্তটা ঠিক হলো কি হলো না এটা জানার জন্য তারা বৃহত্তর জনগোষ্ঠীর কাছে যায়। তো গণভোটটা পাইলেন কই? আর গণভোটটা যেটা করছেন সেটাও তো লজিক্যাল না।
যে আপনি এতগুলি প্রশ্ন, এখানে 4টা প্রশ্ন করছেন, 4টার মধ্যে আপনার প্রশ্ন আছে 10-12টা, এতগুলি প্রশ্ন আপনার হ্যাঁ অথবা না দিয়ে করতেছেন, এটা কোনো গণভোটের ফরম্যাট হতে পারে? ভাইরে, এটা হলো গিয়া আলী রিয়াজ সাহেবের একটা ওনার উর্বর মস্তিষ্ক থেকে বাইরেছে, এক আজব জিনিস। আর সেটাকে ইউনূস সাহেব লালন পালন করছে। এই তো হয়েছে, দেশটাকে তো সারখার করে দিয়ে গেছে এই লোকগুলো। বিদেশ থেকে কিছু লোক আসছে, আসেন এই দেশে আসছিল। আগে হয়তো কি আমাদের এখানে লুটপাট, আওয়ামী লীগ আমলে দেখছি এখানে লুটপাট করে বিদেশ চলে যেত। আর তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখলাম লুটপাট করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করছে, আমদানি করে এখানে আমাদের অর্থনৈতিকভাবে লুটপাট করছে, আমাদের মনস্তাত্ত্বিকভাবে, আমাদের নৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করে দিয়ে আবার তার ওরাল দেয় বিদেশ গেছে। তো কি হয়েছে রে ভাই এগুলি? এদের এসব তো এই নাপতালে আমাদের সহ্য করতে হবে। কিন্তু অনেকে তো বলছিলেন যে, অন্তর্বর্তী সরকার আরো 4 বছর 5 বছর থাকুক, অথবা থাকে নাই কেন? থাকার ইচ্ছা 16 না আমাদের 18 নেই আসিল, মাইরের ভয়ে পলাইছে। আর কটা দিন থাকলে পরে পাবলিক এমন খেপতো যাইতো কই। এই কারণে কি তিনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ দাবি করে 1 বছর এটা বুঝেন না? এটা তো আগেই তো ছিল ভাই, আগে তো একটা প্রজ্ঞাপন ছিল, জারি করাইছিল যে 4 জন লোক ক্ষমতা হস্তান্তরের পর তার কার্যকাল মানে শেষ হওয়ার পরে 4 জন লোক 3 মাস তারা এসএসএফ পাইতো। সেই 4 জনকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আর এটা আইনটা হয়েছিল 2006 সালে। 2006 সালে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, তো তত্ত্বাবধায়ক সরকারের যদি প্রধান উপদেষ্টা তিনি, এবং যেই দিন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে সেই দিন থেকে পরবর্তী 3 মাস বিরোধী দলীয় নেতা, এই 4 জন লোককে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে 3 মাস। এটা নিয়ম ছিল আগে। তো সেই হিসেবে উনি বলতে পারতেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো টার্ম নাই, বলতে পারতেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও পাবে 3 মাস। আগে তো 3 মাসই ছিল, উনি তা করে নাই। উনি ওনার নিজের নাম বসাইছে ওখানে, আইনটাতে পড়ে দেখেন প্রজ্ঞাপনটা। প্রজ্ঞাপন লেখা আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে 1 বছর দিতে হবে। ভাই আপনি 1 বছর কি কারণে চান? যদি আপনার 1 বছর হয় তাহলে এই যে প্রধানমন্ত্রী আছে আমাদের, উনি যখন 5 বছর পরে যখন নাকি তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব দিয়ে দিবে, তারপর উনি কিন্তু পাবে 3 মাস। জনগণ কর্তৃক নির্বাচিত প্রধানমন্ত্রী হবে 3 মাস। আর উনি হলেন গিয়া এক মানে কি বলবো লাটসা বাড়ছে, ওনাকে দিতে হবে 1 বছর। কি কারণে? মানে এটা কি আগে কখন হয়েছিল নিজেকে অতি গুরুত্বপূর্ণ ভিআইপি দাবি করা? খুঁজেন হয়েছে কিনা দেখেন, আমি তো ভাই জানি না। আচ্ছা, আমরা এটাও দেখেছি যে তিনি নিজস্ব যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের সুদ মওকুফ করেছেন, দুর্নীতি মামলা প্রত্যাহার করেছেন। আমি বলবো মানে তিনি কি এগুলো করতে মূলত বিএনপি তো দায়িত্বে আসছে, যে আমি আশা করব যে বিএনপি সারা দেশে একটা সুশাসন কায়েম করবে। সেটা কি পারবেন? সুশাসন কেন পারবে না? মানে সেটা করতে পারছি পারার জন্য, পারবে না কেন? সেটা একটা চ্যালেঞ্জ। চাই সুশাসন কায়েমের জন্য প্রত্যেকটা লোকের কার্যকাণ্ড কর্মকাণ্ডকে এবং 18 মাসে যে যা করছে প্রত্যেকটা কর্মকাণ্ডকে একটা বিচার মানে যৌক্তিক আলোচনার মধ্যে আনা এবং দেখা যে কেউ কোনো অনিয়ম করছে কিনা, করলে তার বিচার করা। তা না হলে আইনের শাসন খালি পাবলিকের উপরে চালাইলে হবে না, ওই ওনাদের উপর ভিভিআইপি আছে না, তাদের উপরে চালাইতে হবে। তা না হলে দেশে কোনদিন মানুষের মধ্যে আস্থাটাই আসবে না। মানে আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে বিএনপি এই চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি যে গুলশানের ডিসিকে 1 রাতে প্রত্যাহার করা হয়েছে, সেখানে একটি গাড়ি ধরার অপরাধে, মানে এমনটা সংবাদ মাধ্যম গণমাধ্যমে আমি দেখেছি। সেক্ষেত্রে ভিভিআইপি অথবা হচ্ছে তাদের উপরে আইনের শাসন প্রয়োগ করাটা আসলে এটা আমি আশা করি যে এটা কে সে লোকটা ফোনে কণ্ঠ শুনলাম, তো আমি আপনাকে দেখে নেব, ওই দেখে নেওয়ার লোকটাকে তাকে একটু দেখতে চাই এবং আশা করি বিএনপিও দেখবে ওই দেখে নেওয়া লোকটাকে, মহামানবটাকে। যেখানে আমার তারেক রহমান কোনো রকম এক্সট্রা নেয় না, সে নিজের অফিসিয়াল গাড়ি নেয় না, আর ওখানে একজন লোক দেখে নেয়, তার গাড়িতে কোনো কাগজপত্র থাকবে না, ফোনের অপর প্রান্ত থেকে তোমার নাম বলো, তুমি কোন ব্যাচের, এই মহামানবটাকে একটু এটা আমরা একটু দেখতে চাই। মানে এই যে এই দেখে নেওয়ার মানুষ এখন আসলে অভাব আছে কিনা একটু জানতে চাই, কারণ এখন তো বিএনপি সরকার আপনার ক্ষমতা নিয়েছেন, ক্ষমতায়
এসেছেন, তো সেক্ষেত্রে দেখে নেওয়ার মানুষ আসলে কি বেড়ে গেল কিনা? বেড়ে গেলে কিনা যাই না, একটা যে পয়দা হয়েছিল দেখলাম। এখন ওই পয়দা হওয়া যিনি ওই দেখে নেওয়া লোকটা, ওনাকে বললাম তো ওনাকে আমি একটু দেখতে চাই, আমরা একটু দেখতে চাই। আমি এই গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো ওই দেখে নেওয়া লোকটাকে একটু দেখান আমাদেরকে, আমি দেখি, ওনাকে দেখি আমরা আমাদের জীবন ধন্য হোক। ফোনের অপর প্রান্ত থেকে বলে তোমাকে দেখে নেব, এবং সে দেখে নিতে পারছে, সে দেখে নিতে পারছে। কিন্তু সেটাই আমি কাছ থেকে ওটা একটু দেখতে চাই, উনি কে, অথবা এখন যিনি ভারপ্রাপ্ত কমিশনার আছেন উনি কি কারণে এটা করলেন, কার ফোনে উনি এত কাতর হয়ে গেলেন, সেটাও একটু আমরা দেখতে চাই। জনাব মাসুদ কামাল, আরেকটা বিষয় আপনার কাছে একটু নজর আনতে চাই। জি, আমি আসবো, আমি আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতে চাই যে পুলিশ হত্যার বিচারের কথা বললেও তো দেখে নেওয়ার একটা কথা বলা হচ্ছে। মানে শুনেন, যে কোনো হত্যাই হত্যা, যে কোনো হত্যাই হত্যা। এখন হত্যার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছে আত্মরক্ষার জন্য কিছু একটা করে। আমাকে আপনি মারতে আসলেন, আমি আত্মরক্ষা করতে গেলাম, তখন হয়তো আপনি মারা পড়লেন, এরকম হতে পারে। কিন্তু আদৌ ওই কথাটা ঠিক কিনা, আসলে কি আমার আত্মরক্ষা করার স্বার্থে আমার যারা আপনি মারা গেলেন কিনা, সেটা কি হলো, এটা আমি কীভাবে বুঝবো? আমি দাবি করলেই হবে? আমি দাবি করলে তো হবে না, সেটাকে তদন্ত করতে হবে, বিচার করতে হবে। কাজেই সমস্ত হত্যারই বিচার হওয়া উচিত, সমস্ত হত্যার বিচার হওয়া। ডাকাতকে মানে ডাকাত হত্যার বিচার হওয়া উচিত। বিচার হওয়া মানে এইটা না তাকে ফাঁসি দিয়ে দিবেন। বিচারে আপনি বলবেন, যদি ওই আন্দোলনের জন্য, গণ অভ্যুত্থানের জন্য, হাসিনার পতনের জন্য যদি কোনো পুলিশকে হত্যা করাটা প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে আদালত বলবে যে ওই হত্যাটা আমার এই জন্য প্রয়োজন ছিল, শেষ হয়ে গেল, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু বিচার হইতে হবে। কিন্তু আপনি বিচার করতে দিবেন না কেন? আমার কথা হলো এই জায়গাটার ভাই, একটা অন্তঃসত্ত্বা পুলিশকে মারছেন আপনি, ওই অন্তঃসত্ত্বা পুলিশ মহিলাকে না মারলে হাসিনার পতন হইতো না। আমি এটা বিচার করতে চাই। যদি বিচারে প্রমাণ হয় হ্যাঁ এই অন্তঃসত্ত্বাকে তার ভ্রূণ সহ তাকেও মারতে হবে, কারণ ভ্রূণটাও খারাপ ছিল, তাকে না মারলে পরে হাসিনার পতন হইতো না, আন্দোলন সফল হইতো না। যদি এটা প্রমাণ হয়, ওকে ফাইন, আমরা এই বিচার আমরা চাইবো না। ওর অন্য অন্য আত্মীয় স্বজনকে বলবো যে তোমার এই লোকটা মৃত্যু প্রয়োজন ছিল দেশের জন্য, ওকে ফাইন। কিন্তু আপনি বিচারই করতে দিবেন না, তা তো ভাই হয় না। মানে বিচার করতে না দেওয়ার কারণে কি দায় মুক্তি? শুনেন, আমি বলি একটা কথা বলি আপনাকে, শেষ করি এখানে। যদি আপনি সব আগেই ঠিক করেন বিচার করার দরকার নাই, যদি আপনি ঠিক করেন, তাহলে হাসিনার বিচার করতেছেন কেন? হাসিনার বিচার করেন কেন? এই সমস্ত কিছু তো শেখ হাসিনা ভাই ঘটাইছে, তো বলে দিলে পারেন শেখ হাসিনাকে দেখা মাত্র গুলি করে মারা হবে। যদি আপনি হাসিনার বিচার করেন, যে তাহলে সব জানি এই ভদ্রমহিলাই সব করছে, তারপরে তো তাকে বিচারের কাঠ করে আমরা দাঁড় করাচ্ছি কেন? যে আমরা জানতে চাচ্ছি ঘটনাটা কীভাবে ঘটছে। যদি এটা যদি হাসিনার জন্য সত্য হয়, তো পুলিশের জন্য হবে না কেন? আপনারা বুঝান। জি, ধন্যবাদ আপনাকে। জনাব নীলুফার চৌধুরী মনি, এবার একটু ফিরতে চাই আপনার কাছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদের এই যে বিষয়টি আটকে দেওয়ার, এটা আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে এবং বিএনপি সেটা করছে। একটু জানতে চাই আসলে বিএনপির কি উদ্দেশ্য থাকতে পারে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি এই কথাগুলো যখন সংস্কার চলে, মাসুদ কামাল সাহেব অনেকগুলো কথা বলেছেন। সেই কথার যদি ধারাবাহিকতায় বলি, যখন চলে সংস্কার, এই যাদের মাথা থেকে এত দামি দামি কাহিনীগুলো বের হয়েছে, তখনই কিন্তু বিএনপি বলেছে যে এটার দরকার নাই, এটা দিয়ে কিছুই হবে না, এই গণভোট হলেও যা না হলেও তাই। যে গণভোটটাকে আপনার সংসদের জন্য অপেক্ষা করতে হবে, সংসদের হা জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে জন্য ফাইনালি অপেক্ষা করতে হবে, সেই রায়ের কি কোনো দরকার আছে? এটা সময় নষ্ট করেছে, এটা অর্থ নষ্ট করেছে, এটা রাষ্ট্রের বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি করেছে। এই সমস্যার সৃষ্টির কথা বিএনপি প্রথম থেকেই বলেছিল। আপনি খেয়াল করেন, প্রথমেই গণভোটের বিপক্ষে বিএনপি ছিল, তারপরে যখন বাধ্য করা হলো, বিএনপির কাছে সামনে একটা নির্বাচনটাকেই প্রথম এবং প্রধান গুরুত্ব দিয়েছিল, কারণ নির্বাচন ছাড়া এই দেশটা ডেস্ট্রয় যে হচ্ছিল, এটা এই সাংবাদিক মাসুদ কামালদের কথা থেকেই বের হয় যে কতটা খারাপের দিকে গিয়েছিল। 15.5 বছরে একটা ফ্যাসিস্ট যা করেছে, 15.5 মাসে যদি একজন ইন্ট্রিম তাই করে,
তাহলে রেশিও অনুযায়ী পণ্ডিত মশাইয়ের কিন্তু অঙ্ক ফেল করে যায়। এখানে অঙ্কের তাহলে দরকার পড়ে না। আমরা কিন্তু এখন 11,000, 12,000, 16,000, 14,000 কোটি টাকার হিসাব গুনছি উপদেষ্টাদের নামের সাথে ইকুয়াল টু। তাহলে আপনার এই কাহিনীগুলো, তাদের এই জায়গাগুলো আমাদেরকে, এই ব্রেনগুলোকে, সমস্ত বাংলাদেশের রাজনৈতিক ব্রেনগুলোকে এইখানে রেখে তারা তাদের মতো যায় খুশি তাই করেছে। এইখানে তাদেরকে দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে দিয়ে কোনোটাই আইনের মধ্যে পড়ে না। আপনার এর আগে তিনটা রায় হয়েছে, গণরায় হয়েছে, তিনটাই কিন্তু প্রশ্ন একটা ছিল, উত্তর একটা ছিল, এবং তার দুইটাই কিন্তু আপনার শুদ্ধিকরণের জন্য হয়েছে। আর একটা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে হয়েছে। জনগণ কিন্তু সাধারণভাবে বোঝার কথা, সাধারণভাবে বুঝেছে, ভালো লাগলে হ্যাঁ, না ভালো লাগলে না, এই। আর এইবার কি করেছে, চারটা, এবং তার আগে কি হয়েছে, যে জুলাই সনদ বলা হয়েছে, দেখেন কত জালিয়াতি এখানে। যারা জুলাই সনদ বানালো, যাদের ব্রোনচাইল জুলাই সনদ, তারা কিন্তু সিগনেচার করলো না। বিএনপিকে দিয়ে একরকম জোর করে সিগনেচার করানো, বিএনপি সিগনেচার করলো, যে বিএনপি শুরু থেকেই না করছে, এটা শুরু থেকেই না করছে, এবং এই সংস্কারের জুলাই সনদের স্বাক্ষরের না করছে, সেই বিএনপিকে দিয়ে করালো। কারণ বিএনপির সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে যা খুশি তাই বলির পাঠা বানাইছে। তারপরে বিএনপি সিগনেচার করলো, কিন্তু যারা এটার ভ্রূণচাইল জন্ম দিল তারা কিন্তু আপনার সিগনেচার করলো না। তারা সিগনেচার এই এখন পর্যন্ত করেনি। এটার পাঁচটা হয়ে কি গণর ভোট হওয়ার পরে তারপরে তাদের টনক নড়েছে যে আমাদের একটা সই করা লাগবে, তো তারা করলো না, বিএনপিকে দিয়ে করালো। এবং বিএনপি যখন বলল যে আমি যেখানে সই করেছিলাম এই পেপার সেই পেপার না, সরকার যেটা ঘোষণা দিল, ডক্টর ইউনূসের মুখ দিয়ে ঘোষণা দিলেন উনি কত বড় ভালো মানুষ। আপনি দেখেন যে উনি একটা জালিয়াতি জিনিস, কেচ্ছা কাহিনী ঘোষণা দিলেন, যেটাই সিগনেচার করা হয়েছিল সেটাই দিলেন না, ওইটার কোনো সুরাহা করলেন না। কারণ কিভাবে করবে, কর্তা যাহা করে তাহাই কর্ম। ওই মুহূর্তের জন্য, ওই মুহূর্তটুকুর জন্য উনি কর্তা ছিলেন। উনি একবারও বুঝেন নাই, উনি বুঝতে চান নাই যে 3 মাস পরে, 2 মাস পরে নির্বাচনটা হলে কি হবে। উনি যে এত জবরদস্তিতা করছেন। বিএনপি যখন বললেন যে আমরা এটার মধ্যে সিগনেচার করতে পারি না, কারণ এটাই আমরা আগে সই করি নাই, এটা আরেকটা বানানো, আমাদের নোট অফ ডিসেন্টগুলো কোথায় গেল, তারা কিন্তু কোনো উত্তর দিলেন না। এবং সব নোট অফ ডিসেন্টকে আউট করে দিয়ে তারা তাদের মতো করে ওই যে 48টার মধ্যে 12-14টা কি দিয়ে তারা 4টা প্রশ্ন করলেন, যে 4টা প্রশ্ন কারোরই কোনো ধর্ম বর্ণ কারোরই 4টা প্রশ্ন একযোগে মানা সম্ভব না।